আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে। আমরা এতদিন বাংলা ব্যাকরণ বা বাংলা আ ব্যাকরণ ভিত্তিক ক্লাসগুলোই বেশি করেছি। আজকে আমাদের বাংলা মানে চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে বাংলা সাহিত্যের ক্লাস নিয়ে আমরা শুরু করছি। তো আজ আমি ১ম এই আমরা আজকে ১ম দিন পড়ব হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের পুরোধা পুরুষ, আমাদের বাংলা সাহিত্যের প্রাণপুরুষ, যার উপরে ভিত্তি করে বাংলা সাহিত্য গড়ে উঠেছে, আ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার লেখা আমরা একাদশ, দ্বাদশ শ্রেণীর বিখ্যাত কবিতা 'সোনার তরী' কবিতা আমাদের শর্ট সিলেবাস, লং সিলেবাস সব জায়গায় আছে। সেই 'সোনার তরী' কবিতার শুধু মূল কবিতাটিকে আমরা আ আমাদের পরীক্ষার জন্য উপযুক্ত সৃজনশীল, জ্ঞানমূলক অনুধাবন, প্রয়োগমূলক উচ্চতর দক্ষতা এরকম প্যাটার্নে লেখার কৌশল বা আ নিজেদের মতো করে বোঝার চেষ্টা করব। তো কবিতাটা প্রকাশিত হয়েছে ১২৯৮ বঙ্গাব্দের সাধনা পত্রিকায়। এটা ১৮৮৯ সালে প্রকাশিত হয়েছে খ্রিস্টাব্দের দিক থেকে চিন্তা করলে। তো চলুন আমরা রবি ঠাকুর সম্পর্কে মোটামুটি আমরা সবাই কম বেশি জানি। তারপরেও কবির পরিচিতি থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা পড়ে নেবেন। বিশেষ করে তার জন্মসাল, মৃত্যুসাল, ১ম প্রকাশিত কাব্যগ্রন্থ, তারপর তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। কত সালে পেয়েছেন, কোন কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন, এটা একটু আপনাদের এটা একটু ক্লিয়ার করি যে তিনি নোবেল পুরস্কার মূলত পেয়েছেন কিসের জন্য পেয়েছেন? আ আমরা জানি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। এটা সরাসরি না। যদি আপনার পরীক্ষায় এটা অ্যাডমিশন পরীক্ষায় প্রশ্নটা হয় যে সরাসরি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি পান নাই। পেয়েছেন সং অফারিংস কাব্যগ্রন্থের জন্য। সং অফারিংস সেখানেও বানানের ভিন্নতা আছে। সং অফারিংস আপনাকে যখন অ্যাডমিশন পরীক্ষা প্রশ্ন দেবে তখন কিন্তু অফারিংস এর আগে অ্যাপোস্ট্রোফি এস, অফারিংস এর পরে অ্যাপোস্ট্রোফি এস বা সং অফ অফারিং এভাবে করে অপশনের ভেরিয়েশন তৈরি করবে। তো মাথায় রাখবেন সং অফারিংস। এই বইটা হচ্ছে মূলত আ বেশিরভাগ কবিতায় ট্রান্সলেট করা হয়েছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের। এই কারণে এবং ট্রান্সলেটটাও করেছেন রবি ঠাকুর নিজে। হ্যাঁ? মানে গীতাঞ্জলি কাব্যগ্রন্থটাকে আ সং অফারিংস ইংলিশ কাব্যগ্রন্থে ট্রান্সলেট করেছেন রবি ঠাকুর নিজেই। তো এই সং অফারিংস এর জন্য পেয়েছেন। যদি অপশনে সং অফারিংস না থাকে সেক্ষেত্রে আপনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ দাগাতে পারবেন। আমি আশা করি মানে ক্লিয়ার করতে পারলাম। যে অপশন যদি স্যার এখন ২ টাই যদি থাকে তাহলে আপনি বুঝেন। মানে নোবেল কমিটি কি বাংলা ভাষা বুঝে? তারা তো ইংরেজি বুঝে। ইংরেজি পড়ে থেকেই তারা আ এই নোবেল পুরস্কার দিয়েছে। সো মাথায় রাখবেন ১৯১৩ সালে তিনি সং অফারিংস এর জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। আর স্ব-অনুদিত লেখা আছে। স্ব-অনুদিত মানে নিজে অনুবাদ করেছেন। আর তার আ কাব্যগ্রন্থ, তারপরে হচ্ছে তার আ অন্যান্য যেই লেখাগুলো আছে ওগুলো পড়ে নিবেন। লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এগুলো ভালোভাবে পড়বেন। কারণ লেখক পরিচিতি, শব্দার্থ টিকা ও পাঠ পরিচিতি আপনি না পড়লে আপনি কবিতাটা ঠিক বুঝে উঠতে পারবেন না। তো চলুন অনেক কথা বললাম। আজকে প্রারম্ভিক আলোচনা ছিল এ কারণে প্রারম্ভিকভাবে বললাম। চলুন মূল কবিতা আমরা পড়ি। গগনে গরজে মেঘ ঘন বর্ষা। আ তাহলে গগনে গরজে মেঘ। গগনটা কিসের? আমরা সাধারণভাবে জানি গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ, গর্জে মানে গর্জন করছে, মেঘ, বর্ষা ঘন আকৃতির, ঘন একেবারে ঝুম বর্ষা, ঝুম বৃষ্টি হবে এরকম ভয়াবহ বর্ষা, পূর্ণাঙ্গ বর্ষা। তো আসলে এখানে মূলত গগন বলতে আমাদের মাথার উপর যে আকাশ, এই আকাশকে বোঝায় নাই। গগন হচ্ছে আপনার আমার জীবনের আকাশ। আপনার আমার জীবনে যে আকাশ, সেই আকাশে মেঘের ঘনঘটা শুরু হয়ে গেছে। মেঘ গর্জন করছে, মৃত্যু। মেঘ গর্জন করছে, ঘন বর্ষা। তার মানে বর্ষা একেবারে ঝুমভাবে নামবে। তো ঝুমভাবে বর্ষা নামলে মানে আপনার আমার জীবনে প্রাকৃতিক বিপর্যয় মানে প্রাকৃতিক দুর্যোগ আপনার আমার জীবন আকাশে চলে আসছে। এই পরিস্থিতিতে পরের লাইন বলেছে, "কূলে একা বসে আছি নাহি ভরসা।" কেন ভরসা নাই? কূলে একা বসে আছি। তাহলে মৃত্যু নামক নদীর এই কূলে আমরা বসে আছি। জীবিত আছি। এই জীবিতর কূলে আমরা বসে আছি। কাকে নিয়ে? একা। কেন? মরার সময় কি আপনার আমার বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বউ, পোলাপান কেউ যাবে পৃথিবীর? কেউ যাবে? কেউ যায় না। তার মানে আপনার আমার বিচরণ ক্ষেত্র বা বিদায় বেলা। মানে আপনার আমার অস্তিত্বের ক্ষেত্রে আমরা সম্পূর্ণই একা। অস্তিত্বের ক্ষেত্রে আমরা সম্পূর্ণই
একা। নাহি ভরসা। কেন ভরসা নাই? কারণ কাউকে আমি প্রাকৃতিক নিয়মে, প্রকৃতির নিয়মে কাউকেই আমরা নিয়ে যেতে পারব না। কাউকেই আমরা এবং এখানে যে থাকতে পারবো এরকম কোনো ভরসাও আমার নাই। রাশি, রাশি ভাড়া, ভাড়া, ধান কাটা হলো সারা। রাশি, রাশি। আমরা কৃষকরা ধান উৎপাদন করলে অসংখ্য অজস্র ক্ষেতের পরে ক্ষেত, মাঠের পরে মাঠ ধান উৎপাদন করে। কিন্তু এখানে সৃষ্টিকর্ম। বলছে রাশি, রাশি ভাড়া, ভাড়া, ধান কাটা হলো সারা। সারা মানে শেষ হয়ে যাওয়া। মানে আমরা কৃষিকাজ যেরকম করি, প্রথম জমিতে ছোট্ট বীজ, ছোট্ট চারা রোপণ করি, চারাটা আস্তে আস্তে করে বড় হয়, বড় হয়ে ধান ধরে, সেই ধান সোনালী ধান আমরা কেটে বাড়িতে আনি। এটা আমাদের সামগ্রিক মানে আমাদের প্রাকৃতিক মানে নিয়মিত অর্থে। বাট এটার প্রায়োগিক বা রূপক অর্থটা কোথায়? যে রাশি, রাশি ভাড়া, ভাড়া, ধান কাটা হলো তোমরা অসংখ্য অজস্র সৃষ্টিকর্ম তৈরি করেছি। এই সৃষ্টিকর্ম তৈরি করাটা শুরু হয়েছে কবে? আপনি আমি যখন থেকে পৃথিবীতে হিতাহিত জ্ঞান বা বোধ উপলব্ধি করা শুরু করেছি। সেই যে যেদিন থেকে বোধোদয় হয়েছে সেদিন থেকে যে কাজকর্ম করা শুরু করেছি, পৃথিবীর চাহিদার কারণে, পৃথিবীর পার্থিব নিয়মের কারণে নানাবিধ কাজ করতে করতে বলছি সব ধান কাটা, সব ধরনের কাজ সম্পূর্ণ করা কি সারা শেষ। একটা বাচ্চা মাতৃ ক্রোড় থেকে ভূমিষ্ঠ হয়, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে হিতাহিত জ্ঞান না হওয়া পর্যন্ত সে মায়ের কোলে পরিবারের আবদ্ধে থাকে। এরপরে সে আস্তে আস্তে করে আমরা স্বাভাবিকভাবে দেখলে এরপরে ছেলেটার প্রথম হয়েছে আত্মীয় স্বজন, তারপরে পরিবারের বাইরে পাড়া প্রতিবেশী, তারপরে তার শিক্ষা জীবন শুরু হয়। তা সেক্ষেত্রে প্রাইমারি, তারপরে হাই স্কুল, তারপরে কলেজ, তারপরে ইউনিভার্সিটি, তারপরে কর্মজীবন, তারপরে দাম্পত্য জীবন, এরপরে নাতি নাতনি, তারপরে তার জীবনের পরিসমাপ্তির দিকে। যে এই যে আমি যেদিন থেকে আমার বোধোদয় হয়েছে সেদিন থেকে শুরু করে যা পৃথিবীর দাবি ছিল সব কাজ করা আমার কি সারা। এখন আমার অবস্থা কি? আমি বসে আছি কার পাশে? ভরা নদী ক্ষুরধারা খর পরশা। যেই নদীর সামনে বসে আছি, এই নদী কোন নদী? মৃত্যু নামক নদী। এই যে মৃত্যু নামক নদীর সামনে বসে আছি, এই নদী কিসের মতো ধারালো? বর্ষার মতো ধারালো, খুরের মতো ধারালো। খুর, যে খুর দিয়ে একবার কাটলে, মৃত্যু নামক নদীতে একবার কাটলে আর পৃথিবীতে ফিরে আসার সুযোগ আমাদের নাই, কারণেই নেই, কোনো কিছু দিয়ে না। খর পরশা, তারপরে বলেছে খুরের মতো ধারালো, বর্ষার মতো ধারালো নদী। বুঝতে পেরেছেন? মৃত্যু নামক অস্ত্র, যেই ধারালো অস্ত্র দিয়ে একবার কাটতে আর আপনার আমার পৃথিবীতে আসার সুযোগ নাই। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। তা ধান কাটা শুরু হয়েছে কবে? মানে এই যে ধান কাটিতে কাটিতে মানে প্রত্যেকটা পার্থিব চাহিদার কারণে পৃথিবীর নিয়ম পালন করতে করতে, পার্থিব নিয়ম পালন করতে করতে কখন যে আপনার আমার জীবনে যে শেষ পর্যায়ে চলে আসছি, জীবনের শেষ পর্যায়ে চলে আসছি, মৃত্যুর নামক নদীর কাছাকাছি চলে আসছি, সেটা আমাদের সচেতন থাকি না, আমরা ভুলে যাই পার্থিব নানাবিধ চাহিদায়, মোহে, লোভে। এই প্যারাটুকু, এরপরে আগাই। পৃথিবীতে আপনার আমার অবস্থা কি? একখানে ছোট ক্ষেত, আমি একেলা। দেখেন, মানে রবি ঠাকুরের মতো মানুষ এখানে রবি ঠাকুর মুখ্য না, ব্যক্তি সত্তা। একটা ব্যক্তি সত্তার পক্ষে কতটুকু জানা সম্ভব? বলছে আমার বিচরণ ক্ষেত্র ছোট ক্ষেত। কেন ছোট ক্ষেত? আপনি ভাবেন, পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে সেই তুলনায় কত হাজার বছর আমরা যে ধর্মে বিশ্বাস করি বা বিজ্ঞান বিশ্বাস করি, যেভাবে করে ব্যাখ্যা করি, যেই দিন থেকে পৃথিবী শুরু হয়েছে সেদিন থেকে আজকে পর্যন্ত আপনার আমার এই 30, 40, 50, 60, 70 বছরের জীবনের পরিধি কতটুকু? আজকে আমরা 2025 সালে বসে আছি। তো 2025 সালে দাঁড়িয়ে তো এর আগে 2000 বছর চলে গেছে, এর আগে আরো 2000 বছর চলে গেছে, 2000 বছর আগামীতে ভবিষ্যতে আরো কত হাজার বছর যাবে আমি কেউ জানি না। তো সেই তুলনায় আপনার আমার এই 50, 60, 70 বছর কতটুকু বয়সের পরিধিতে? এবার আসি জানার জগতে, কতটুকু জানি আমরা? ধর্ম নিয়ে গবেষণা করে ধর্ম সম্পর্কে জানি, রাজনীতি করলে রাজনীতি সম্পর্কে জানি, সমাজ নিয়ে করলে সমাজনীতি, আমি সাহিত্য পড়াই, সাহিত্য নিয়ে হয়তো টুকটাক জানি, কতটুকুই বা জানি। ক্লিয়ার? এরপর আশেপাশের পারিপার্শ্বিকতা, ভৌগোলিক অবস্থান, পৃথিবীতে কতগুলো, পৃথিবীতে 193টা স্বাধীন দেশ আছে, মানে 95টা দেশের মধ্যে
জাতিসংঘের সদস্যভুক্ত আছে 193টা। আপনি আমি কয়টা দেশ ঘুরে দেখতে পারবো? আপনার আমার পাশে পথে যে ফুলটা, ঘাস ফুলটা পড়ে থাকে বা ফুটে থাকে, কয়টা ঘাস ফুলের নাম জানি, কয়টা পাতার নাম জানি, কয়টা গাছের নাম জানি, কয়টা উদ্ভিদের নাম জানি, কয়টা কীটপতঙ্গের নাম জানি, সৃষ্টিকুলের কি আপনি আমি জানি? আপনার আমার বিচরণ ক্ষেত্র কত ছোট, বুঝতে পেরেছি? ভাবেন তো আপনার আমার অস্তিত্ব। আমি রাস্তায় ছাড়া আজকে ঢাকায় বসে আছি। ঢাকা সারা বাংলাদেশের তুলনায় একটা রাজধানী। তো পুরো এশিয়া মহাদেশের তুলনায় কি? পুরো পৃথিবীর তুলনায় কি? পুরো সৌরজগতের তুলনায় কি? মহাবিশ্বের তুলনায় কি আপনি আমি? অস্তিত্ব আছে একটা বিন্দু কণার সমানও না আপনি আমি। একটা বালু কণার সমানও আপনার আমার অস্তিত্ব না। কারণ এখানে বাংলাদেশে 20 কোটি মানুষ, সারা পৃথিবীতে 800 কোটি প্লাস মানুষ। তো 800 কোটির মধ্যে আপনি আমি একজন। আমি কে হে? অর্থাৎ আপনার আমার বিচরণ ক্ষেত্র, অবস্থিতি, উপস্থিতি, অস্তিত্ব কতটা নগণ্য, ছোট খ্যাত। এই ছোট খ্যাতে আমি একের, অর্থাৎ এই যে যতটুকু জীবন আমার, এইটুকু সম্পূর্ণই আমার একাই বহন করতে হয়। পরীক্ষায় পাশ করলে আনন্দ সবার, ফেল করলে কর্মফল সব আমার। মানে আপনি যাই করেন সবকিছুর ফল আপনি। ভালো করলে আপনার উপর ডিপেন্ড করে, কারণ আমি যদি না পড়া করি, আমার বাবা অনেক ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট ছিল, তাই বলি কি আমি মেধাবী স্টুডেন্ট হয়ে যাবো? আমাকে তো পড়াশোনা করতে হবে। হ্যাঁ, মেধা হয়তো বা আল্লাহ পাক বা স্রষ্টা দিয়ে রাখছে, কিন্তু মেধা চর্চা করতে হবে না? তার মানে যা কর্ম সবই আমারই করতে হয়, একেলা। আর চারিদিকে বাঁকা জল করিছে খেলা, কাল স্রোত মৃত্যু, চারিদিকে মৃত্যু খেলা করে। কখন জানি আপনার আবার জীবনের আয়ুটুকু কি হয়ে যায়? শেষ হয়ে যায়। এই হচ্ছে আমার এই পারে বসে অবস্থা। ওই পারের কি অবস্থা? মানে মৃত্যু নামক নদীর ওই পারে, মৃত্যু নামক নদীর এই পারে তো আমার এই অবস্থা। আমার ছোট ক্ষেত, আমি একলা সব কাজ করতেছি, আর আমার চারিদিকে আয়ু মানে মৃত্যু আমাকে যে কোনো সময় হামলা করার জন্য আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। চারিদিকে বাঁকা জল, কালো স্রোত, অর্থাৎ মহাকাল আমাকে শেষ করে দিয়ে, মৃত্যু আমাকে শেষ করে দিয়ে, আমার অস্তিত্বকে নিঃশেষ করে দিতে চায়। পরপারে দেখি আঁকা তরুর ছায়ায় মসি মাখা, গ্রামখানি মেঘে ডাকা প্রভাত মেলা। তাহলে পরপারের অবস্থা কি? পরপারে দেখি আঁকা তরুর ছায়ায়, গাছপালার ছায়ায়, তরু ছায়া, মসি মাখা মানে অন্ধকার, অন্ধকারে ঢেকে আছে, কালো রং। মসি মানে হচ্ছে, মসি হচ্ছে তামাক খাইলে আগের যুগে তামাক খাইলে যে পাথরটা খাওয়াতো, ওই পাথরটাকে মসি বলা হতো, বা পাথরটা পুড়ে একেবারে কালো হয়ে যেত। তো বলছে ওপারের রূপটা হচ্ছে ওই মসির রঙের মতো কালো রং। কেন? তরুর ছায়ায়, গাছপালার ছায়ায় রংটা কালো হয়ে আছে। কালো রং কিসের প্রতীক? অনিশ্চয়তার প্রতীক। জানি না পরপারে কি আছে। ধর্ম বিশ্বাস এক এক রকম, ধর্মে এক এক রকম আছে, বা মানুষের চিন্তা ভাবনা এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম আছে, কিন্তু কেউ তো আর মরার পরের জগতে ফিরে আইসা বলে নাই যে আমি এটা দেখে আসছি। ফলে আপনি আমি যেটা জানি কিছুই জানি না। ভবিষ্যৎটা কিরকম? পরপারটা দিকে কি? তরুর ছায়া মসি মাখা। ওই গ্রামটা মেঘে ঢাকা কখন? প্রভাত বেলা। মানে আপনার মৃত্যুর সাথে সাথেই ওই জগৎটা আমার কাছে অন্ধকারে ঢাকা। মানে মৃত্যুর পরে কি হবে? প্রভাত বেলা, সকালও না, প্রভাত। মৃত্যুর সাথে সাথেই আমার কাছে সম্পূর্ণ জগৎটাই অচেনা, অজানা, অন্ধকারে ঢাকা। আর এপারে কি হবে? ওই পারের অবস্থা বুঝতে পেরেছেন? কিছুই জানেন ওই পার সম্পর্কে। এই পারের অবস্থা কি? এপারে তো ছোট খ্যাত, আমি একলা। এই পারে আমার অস্তিত্ব নামে মাত্র নগণ্য। সে নগণ্য অস্তিত্বটুকুর ভেতরে আমার একাই উপস্থিতি, কেউ নেই আমার সাথে। এই যখন অবস্থা দেখে, একদিকে হচ্ছে এই পারে আমার কেউ নাই, আরেকদিকে হচ্ছে আমি মৃত্যুর পরে যে জগতে যাব, সেই জগৎ সম্পর্কে আমি কিচ্ছু জানি না। কতটা অসহায়ত্ব! প্রকৃতির কাছে যে ভূমিকম্প হয়ে গেল 21শে নভেম্বর 10টা বেজে 38 মিনিট, কত কিছু না, কি ভয়ঙ্কর আতঙ্ক অবস্থা। হয়তো মরি নাই, আমরা বাইচে গেছি, কিন্তু একসাথে মরি নাই, একজন একজনকে তো মরতে হবে। মরতে তো হবেই আমাদেরকে, এখান থেকে তো কারো রেস্কু নাই। তাহলে এই পারে আমার সাথে এখান থেকে এই যে আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন, ঢাকা শহরে প্রায় কত মানুষ, কত পরিজন, কত কিছু বন্ধু বান্ধব, কত কি আয়োজন, কেউ কি যাবে আমার সাথে? কত নিঃস্ব অবস্থা,
অসহায় অবস্থা। আবার যেই পারে যাব সেই পার সম্পর্কে আমরা কেউ বিন্দু মাত্রটি জানি না। ধর্মবিশ্বাস আমি আবার বলছি, বিভিন্ন ধর্মবিশ্বাস বিভিন্ন রকম কথা আছে, ব্যাখ্যা আছে, কিন্তু কেউ তো লাইভ ফিরে এসে বলে নাই। এই পরিস্থিতিতে দেখি গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। সময় ২,০০০ বছর আগে থেকে খ্রিস্টাব্দের হিসাবে ২,০০০ বছর আগে থেকে চলতেছে। আরো কত হাজার বছর চলবে আই ডোন্ট নো। আমরা কেউ জানি না, উই ডোন্ট নো, কেউ জানি না কতদিন চলবে এই সময়। বাট একটা সার্টেন টার্ম তো আমি এর সাথে আছি। একটা নির্দিষ্ট সময় আমরা পৃথিবীতে অতিবাহিত করতেছি না? এই যে আজকে আমার বয়স প্রায় ৩১, তো ৩০, ৪০, ৫০, ৬০, ৭০ বছর থাকতেছি না পৃথিবীতে? এই ৭০, ৬০, ৮০, ৯০ বছরটাকে মনে হয় যেন পরিচিত। ২০০০ সালের মধ্যে ৭০টা বছর আমার কাছে পরিচিত না? যদি ৩০০০ সাল হয়, ২১০০ সালে যায় বা ৩০০০ সাল হয়, তো ৩০০০ সালের ভিতরে আমার এই ৭০ বছর আছে না? ২০২৫ সাল, ২০২৩ সাল, ২১ সাল আছে না? ফলে এই যে সময়ের ধারাবাহিকতাটা, এর ভিতরে আমিও যেহেতু ৩০ বছর ছিলাম, ৪০ বছর ছিলাম, ৫০ বছর ছিলাম, ৬০ বছর ছিলাম, ৭০ বছর ছিলাম। ফলে আমাদের কাছে এই সময়টাকে পরিচিত মনে হয়। গান গেয়ে তরিবে কে আসতে পারে, দেখে যেন মনে হয় যিনি উহারে, ওই মাঝিকে, মহাকালের নৌকা, এই মহাকালের নৌকার মাঝিকে আমাদের কাছে পরিচিত মনে হয়। কেন পরিচিত মনে হয়? কারণ এই যে সময়টা, কিছুটা সময় এখানে পার করেছি, কিন্তু সে মাঝির অবস্থা কি? ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি যায়। মহাকাল আপনাকে আমাকে চেনে। মহাকালের কাছে ব্যক্তির সত্তার বিন্দুমাত্র মূল্য আছে? নাই। সে সেই যে খ্রিস্টাব্দের 0 থেকে শুরু করে আজও চলতেছে, আগামীতেও চলবে। এখানে আমি রাসেল স্যার না কে, আপনি কে, আমি কে, কাউকেই মহাকাল পরোয়া করে না। সে ভরা পালে আপন মনে, ভরা পাল মানে ভরা নৌকা, ভরা নৌকা নিয়ে সে আপন মনে চলে যায়। আমি অসহায় বান্দা এই যে মৃত্যু নামক নদীর এই তীরে, জীবিত অবস্থার তীরে বসে তাকে ডাকতেছি। আমি অসহায়, নিঃস্ব। আমার দিকে তাকানোর বিন্দুমাত্র সময় তার নাই। সে কারো প্রতি ভ্রুক্ষেপ করে না। আর ঢেউগুলি, ওই যে মহাকালের নৌকার সাথে ঢেউ লেগে সেই ঢেউগুলি নিরুপায় হয়েছে, দুই পারে ভাঙে। আমার পারে এসে ভাঙা মানে কি? আমাকে মৃত্যুটা আরো বেশি আতঙ্কিত করে দেয়, মৃত্যুটাকে আরো বেশি কাছে নিয়ে আসা, মৃত্যুটা আরো বেশি কাছে নিয়ে আসা। আহ! আর দেখে যেন মনে হয়েছে আমি আশায় বুক বেঁধেছিলাম, তাকে আমি চিনি, সে আমার পরিচিত। কিন্তু আসলে সে আমার পরিচিত নয়। কারণ মহাকালের নৌকা, এই মহাকালের স্রোতে কাউকেই সে চিনে না, কাউকে সে দাম দেয় না। আমি চিনি মনে হয় কেন? ওই যে মানে বিষয়টা এরকম যে দেখেন, আর আমরা যদি কেউ, এখন তো পদ্মা সেতু হয়ে গেছে, তো পদ্মা নদীতে যদি একটা নৌকা ডুবে যায়, আপনি সাঁতার জানেন না, কিচ্ছু জানেন না, এরপরে কি হাত লাফালাফি করবেন না? মানে হাত পা ছেড়ে দিয়ে মরে মরে যাওয়ার জন্য বসে থাকবেন না? চেষ্টা তো করবেন। ওই সময় যদি দেখেন একটা খড়কুটা আপনার পাশ দিয়ে যাচ্ছে, আচ্ছা একটা খড়কুটার কি মানে সামর্থ্য আছে আপনাকে আমাকে বাঁচিয়ে রাখবে? কিন্তু তারপরেও আমি থাবার জন্য ধরার চেষ্টা করব। কেন? বাঁচতে চাই। ওই যে মহাকাল, নৌকা, মাঝি, এই মাঝিটাকে, সময়টাকে আমার কাছে পরিচিত মনে হয়। আমি যেটুকু সময় চালাচ্ছি, সবটুকু সময়কে আমার কাছে পরিচিত মনে হয়। এই কারণে আমি তার আশায় ছিলাম। আমার প্রসঙ্গ হচ্ছে, ওগো তুমি কোথা যাও? কোন বিদেশে? মহাকালকে জিজ্ঞেস, ওই যে বললাম, কোথায় গেছে যে থামবে রেখে আমরা জানি, তার গন্তব্য জানি আমরা। মহাকাল কোথায় গিয়ে থামবে? বারে গি ভিড়াও তোরই কুলেতে এসে। বলছে একটা অনুরোধ তোমার কাছে, একটা বার তুমি কি করো? একটা বার শুধু তোমার এই নৌকাটাকে বার এক, মানে এক বারকে এক, এক প্লাস বার, এক বারকে উল্টিয়ে লিখছে বার প্লাস এক, বারে। মানে একটা বার তুমি কি করো? তোমার এই মহাকালের নৌকাটাকে আমার এখানে, আমার তীরে এনে ভিড়াও, আমার তীরে এনে ভিড়াও। এরপরে যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, মানে পরবর্তী প্রজন্ম।
শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলিতে এসে। যেও যেথা যেতে চাও, অর্থাৎ তোমার গন্তব্য যেখানে হোক, তোমার গন্তব্য যেখানেই ও অবশ্যই পরবর্তী প্রজন্ম, কারণ তুমি তো এখানেই থেমে থাকছো না। কত দূর তোমার গন্তব্য তুমি জানো, আমরা কেউ জানি না। তো যেখানেই তোমার যেতে ইচ্ছে করে যাও, যারে খুশি তার দাও। আমার সৃষ্টিকর্ম আর আমার জীবন আদর্শ, আমার যা অর্জন, এগুলা পরবর্তী প্রজন্মের যার কাছে প্রয়োজন হয় দাও, আমার কোনো আপত্তি নেই। শুধু একটা রিকোয়েস্ট আমার, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, একটু মাত্র সন্তুষ্ট হয়ে, একটু মাত্র তৃপ্ত হয়ে আমার এই জিনিসগুলো গ্রহণ করো। আমার এই সৃষ্টিকর্ম সোনার ধান, আমার এই সোনার ধান কুলেতে এসে যা কামাইছি আমি রাসেল স্যার। দেখেন, মারা গেলে হাতের ঘড়ি নিয়ে যেতে পারবো? এই পাঞ্জাবি দেবে আমাকে? এই মাইক্রোফোন থাকবে আমার সাথে? যা অর্জন করেছি, এই যে টাকা পয়সার জন্য যে এত আমাদের, মানে কি বলবো, বাবা মার চেয়েও বেশি প্রিয় আমাদের এখন এই যুগের চাহিদা, পরিস্থিতি, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় আমাদের সম্পদের প্রতি এত বেশি প্রয়োজন আমরা মনে করি আর কি। সে টাকা পয়সা নিয়ে যেতে পারবো? যে রাসেল স্যার মারা গেছে, 1 লাখ টাকা দিয়ে দিয়ে কবরে যদি কাজে লাগে, স্বর্ণ অলংকার, বাড়ি গাড়ি, যা অর্জন পৃথিবীর নিয়মে, যা অর্জন আপনার আমার, সব অর্জনে কি করতে হবে? এই মহাকালের নৌকায় পৃথিবীর বুকে ফেলে রেখে যেতে হবে। আমরা ভুলে যাই, আমরা ভুলে যাই আমাদের জীবনের পরিণতি কি। কর্মফল আমাকে ভোগ করতে হবে। সে কারণে স্রষ্টার প্রতি একটু যে বিশ্বাসী করি, অনেকেও আছে পৃথিবীতে, বহু মতাদর্শের মানুষ আছে। তা আমরা যারা স্রষ্টা বিশ্বাস করি, মহাশক্তিকে বিশ্বাস করি, একটু ভাবনা চিন্তা করা উচিত আর কি, যে আসলে কিসের পেছনে দৌড়াচ্ছি আর কি থাকবে কি থাকবে না। সোনার ধান হচ্ছে আমার সারা জীবনের সৃষ্টিকর্ম। যত চাও তত লও, তরণী পরে মহাকালের নৌকা। মহাকাল তো আমার জিনিসপত্র নেবেই। মহাকাল কি বলতেছে? ঠিক আছে, এই মহাকালের মাঝি, ঠিক আছে দাও, যত চাও তত লও। যত চাও তত না, সর্বশেষ সর্বস্বটুকু দিয়ে পর্যন্ত দিয়ে যাও, এক বিন্দু পর্যন্ত তুমি নিয়ে যেতে পারবা না। একটা বিন্দু পর্যন্ত নিয়ে যেতে পারবা না। পৃথিবী থেকে যা নিয়ে আসছো, যা এখানে কামাচ্ছ, সব রেখে যেতে হবে। আর আছে আর নাই, দিয়েছি বলে। বলছে আমার রাখার মতো কিচ্ছু এখানে, নিজের বডিটা ছাড়া, নিজের দেহটা ছাড়া আর কিচ্ছু এখানে থাকবে না। সব পরকালে, এই ইহকাল রেখে দেবে, শুধু পরকাল আমার দেহটা যাবে, আমার আত্মাটা যাবে, কিচ্ছু যাবে না। আত্মাও কোথায় যাবে? নানাবিধ বিস্ময় আছে। এতকাল নদীকূলে জাহালয়ে সিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এতকাল নদীকূলে, এই যে আমার আমার আমি আমি, মানে মালিকানা, আমিত্ব, এই আমিত্বের মোহেই তো, আমির মোহে তো আমরা আটকে ছিলাম। আমি ব্যক্তি সত্তা, এই নিজের মোহে, যেই মোহে আটকে ছিলাম, সেই মোহলয়ে এই নদীকূলে, মানে জীবিত অবস্থায়, যেই বিষয়গুলোকে আমি আগলে রাখছি আপন মনে করে, জাহালয়ে সিনুগুলে সকলে দিলাম তুলে। যাহা নিয়ে নিজে ভুলেছিলাম যে আমার একদিন মৃত্যু আসবে, আমার একদিন বৃদ্ধ আসবে, আমার একদিন জীবনের আকাশে এই মেঘ গর্জন করবে, যার জন্য ভুলেছিলাম, সে সব কিছু আসতে নিজের হাতে থরে বিথরে, মানে স্তরে স্তরে সাজিয়ে দেওয়া। এই বড়টা নিচে দাও, এটা পরে ছোটটা দাও, এটা তো এরকম করো, এরকম এভাবে করে একটা 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 করে নিজের হাতে সাজিয়ে দিয়েছি। দিতে হয়, দিতে হবে। মৃত্যুকে সহজে গ্রহণ করার জন্য মানসিক প্রস্তুতি থাকা দরকার। এরপরে এই কৃষক যে এই যে সৃষ্টিকর্ম তৈরি করেছে, সৃষ্টিকর্মগুলো তৈরি করেছে, সৃষ্টি করেছে, সেই সৃষ্টিকর্মগুলোর মালিক যে কৃষক, ওই যে ধান উৎপাদন করেছে কৃষক, মহামূল্যবান ধান, সোনার ধান। এবার সে মালিক বলতেছে, এখন আমার এলহ করুণা করে, যে আমাকে একটু তাহলে জায়গা দেন,
ব্যক্তিসত্তা। আমি ব্যক্তিসত্তা বলতেছি যে আমার সৃষ্টিকর্ম তো যা কামাইছি সব নিলেন। এই যে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সনাতনী কবিতা বুঝিয়ে যাচ্ছি। দেখেন, এই ইউটিউব চ্যানেলে এই ভিডিও থাকবো না শুধু আমি। আমার কর্ম থাকবে, বাট আমি ব্যক্তিসত্তা। বলছে আমার একটু ব্যক্তিসত্তার জায়গা হবে, করুণা করে জায়গা দিবা? উত্তর কি বলতেছে? ঠাই নাই, ঠাই নাই। ছোট সে তোরই, এই কারণে অর্জন কম করতে হয়। কি বলল মহাকাল? তোমার সৃষ্টিকর্মের জায়গা আছে, বাট তুমি ব্যক্তিসত্তার জায়গা নাই। যখনই তুমি ব্যক্তিসত্তা জায়গায় উঠতে গেছো, তখনই আমার নৌকা ছোট হয়ে গেছে। আপনাদের দুর্বিংশার একটা গান আছে যে বন্ধু তোর লাইগারে, বন্ধু তোর লাইগারে আমার তনু জড় জ্বর, মনে লয় ছাড়িয়া যাইতাম থুইয়া বাড়ি ঘর। একটা লিরিক আছে এখানে। নদী পার হইতে আইলাম নদীর কিনারে, নদী পার হইতে আইলাম নদীর কিনারে, আমার দেখি আর নৌকা সরে দূরে দূরে রে বন্ধু তোর লাইগারে, বন্ধু তোর লাইগারে আমার তনু জর মনে লয় ছাড়িয়ারে যাইতাম থুইয়া বাড়ি ঘরে, বন্ধু তোর লাইগারে। আমি যখন উঠতে গেলাম তখনই আমাকে কি শোনাচ্ছে মহাকাল? ঠাই নাই, ছোট সে তোরই। আমার এই ৬০ বছরের ৭০ বছরের সব অর্জন, সবকিছুর জায়গা মহাকালের নৌকায় হয়। শুধু আমি যখন নৌকায় উঠতে চাইলাম তখন বড় নৌকা ছোট হয়ে গেছে। আমারে দেখিয়া খেয়া সরে দূরে দূরে, খেয়া হচ্ছে নদী পারাপারের নৌকা। ব্যক্তিসত্তা যখনই মহাকালের নৌকায় উঠতে চায় তখনই নৌকা ছোট হয়ে যায়। দেখেন পরের লাইনটা, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। ধান যদি কম কামাইতাম তাহলে জায়গা হইলেও হইতে পারত। স্যার হয়, কেন হয় নাই? আপনারা যারা মুসলিম ধর্মাবলম্বী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৪০০ বছর আগে মারা গেছেন, এখনো পর্যন্ত তাকে স্মরণ করি না? আর অন্যান্য ধর্মে কি মহাপুরুষ নাই, সাধক পুরুষ নাই? কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, এই যে রবি ঠাকুর, যেই কবিতা রবি ঠাকুর লিখেছে, যেই কবিতা পড়াচ্ছি, সে মরেই গেছে ১৯৪১ সালে। আজকে ২০২৫ সাল, প্রায় ১০০ বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। স্মরণ করছি না? মহাকাল জায়গা দেয় কাদেরকে? ওই যে যাদের সোনার ধান কম থাকে, মানবতার জন্য, মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য যারা কাজ করে, তাদেরকে মহাকাল ঠিকই স্মরণ রাখে, জায়গা দেয়। জায়গা দেন আপনার মতো সাধারণ স্বার্থান্বেষী মানুষকে, যারা আমরা স্বার্থের মোহে আটকে থাকি, আমাদের জায়গা কোনো কালে হয় না। সোনার ধানেই নৌকা ভরে যায়, ব্যক্তি সত্তার অস্তিত্বই থাকে না। শ্রাবণ গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে, শ্রাবণ গগন ঘিরে, শ্রাবণের গগন, আষাঢ় নয়, শ্রাবণ মাস, শ্রাবণের আকাশ, মৃত্যুর আকাশ। ঘনমেঘ ঘুরে ফিরে মানে ঘনমেঘ মানে যেই মেঘ কালো মিশমিশে মেঘ, যেই মেঘ অনিবার্যভাবে বৃষ্টি হবেই হবে, এত নিচে চলে আসে মেঘ। আপনার আমার মৃত্যু ঘুরতে থাকেন আপনার পাশে। এই যে এখন ৩০, ৩৫, ৪০ বছর বয়স মনে মৃত্যু হবে না, কিন্তু ৬০, ৬৫ পার হোক, প্রত্যেকটা ক্ষণ মনে হবে এই বুঝি মারা গেলাম, এই বুঝি মারা গেলাম। কিভাবে করে দুর্যোগ, মৃত্যু নামক দুর্যোগ আমাদের উপরে চলে আসে। শ্রাবণের আকাশে এই মৃত্যু নামক মেঘ ঘুরে বেড়াচ্ছে। শূন্য নদীর তীরে রহিনু পড়ি। কেন শূন্য? যা কামাইছিলাম সব তো মহাকালের নৌকা তুলে দিচ্ছে, আমার ব্যক্তি সত্তার কিছু আছে? আমি শূন্য। যে জগৎ থেকে আসছি, জন্মের আগের জগৎ সম্পর্কে আমাদের কোনো ধারণা আছে? ধারণার ব্যাপারে শূন্য। এতদিন জন্মের আগে তো একটা জগতে ছিলাম, সেখান থেকে এখন আসছি, ওই জগৎটা শূন্য হয়ে গেছে। আবার এখান থেকে যখন চলে যাব, এই জগৎটা শূন্য হয়ে যাবে।
এখন পৃথিবীতে আছে, মৃত্যুর পরবর্তী জগতে আমার অস্তিত্ব শূন্য না, কিন্তু মৃত্যুবরণ করলে তো আমি মৃত্যুর পরবর্তী জগতে যাবো, তাহলে ইহকালটা আমার জন্য শূন্য হয়ে যাবে না? মৃত্যুর পরবর্তী জগৎ সম্পর্কে আপনাকে কিছু জানি, সেই জগতেও শূন্য। আসার সময় কিছু নিয়ে আসছিলাম, শূন্য। যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারবো, শূন্য। শূন্যতায় শুরু, শূন্যতায় শেষ। অথচ মাঝখানে যদি কিছু অর্জন করতে পারি তাহলে মহাকালের নৌকায় জায়গা হবে, যদি অর্জন না করতে পারি তাহলে এই মহাকালে শুধু সোনার ধান যাবে, আমি ব্যক্তি সত্তার নাম পর্যন্ত থাকবে না। কারণ যা অর্জন করেছিলাম সবকে নিয়ে গেল, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। আচ্ছা, সোনার তরী কি? তরী মহাকাল, মহামূল্যবান সোনা, সোনার মতো মূল্যবান। যেই মূল্যবান তরীতে শুধু সৃষ্টিকর্মের জায়গা হয়, আমাদের ব্যক্তি সত্তার জায়গা হয় না। এই হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সোনার তরী কবিতা। কবিতাটা তিনি আমাদের এই পদ্মা নদীতে বসে লিখেছেন। তিনি তার ছিন্নপত্র কাব্যগুরু ছিন্নপত্র চিঠি, এটা হচ্ছে কতগুলো চিঠি সংকলন রবি ঠাকুরের। তো ওখানে তিনি কলকাতা থেকে যখন বোটে করে আমাদের শিলাইদহে কিন্তু তাদের ইয়া ছিল, জমিদারি ছিল। তো শিলাইদহে, কুষ্টিয়ার শিলাইদহে জমিদারি পর্যবেক্ষণ করতে যখন তিনি আসতেন, তখন তিনি এই নৌকা করে আসেন। তিনি নিজে লিখেছেন, ছিন্নপত্রের ভিতরে কবিতার কথা লিখেছেন যে সোনার তরী তিনি। তো এই হচ্ছে যেই প্রকৃতি দিবসে দেখেন একদম স্বাভাবিক সাধারণ কতগুলো কৃষিকাজের জীবনযাপনকে, সেই জীবনযাপনকে তিনি কিভাবে করে জীবনের আদর্শ এবং নির্মম সত্য তুলে ধরেছেন। আশা করি কবিতাটা এখন এই ভিডিওটা দেখলে আপনারা কবিতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। এরপরে যদি আরো কোনো এই কবিতা সম্পর্কে প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে এই কমেন্ট বক্সে এই আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।